আচ্ছা, তাহলে শুরু করা যাক। তাহলে হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে সেটার মধ্যে সেটা হচ্ছে প্রথমত ওই নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থনর্মালাইজেশন বা অর্থনর্মালিটি, অর্থনর্মালিটি, তারপরে হচ্ছে, আর এটা এটা অবশ্য বলেছিলাম, তাও আমি এখানে একবার জাস্ট কমপ্লিটনেসের জন্য আমি লিখে রাখছি আর কি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনস এবং ফাইনালি ডিজেনারেসি। ডিজেনারেসি এইটা মানে ডিজেনারেসি এটা পড়বো। হ্যাঁ, আর যদি টাইম পারমিট করে তাহলে আমরা ওই পস্টুলেট 2 অফ কোয়ান্টাম মেকানিক্সটা আজকে একটু স্টেট করে দেবো, যদিও সেটা বেশ বড়, সেখানে অনেক কিছু আর কি বলার আছে, তাও আজকে এটা স্টেট করে দেবো। তাহলে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে নর্মালাইজেশন দিয়ে। আচ্ছা দেখো, তাহলে নর্মালাইজেশনে যেটা বলছিলাম, তাহলে আগে প্রথমে এটা লিখে নিই, নর্মালাইজেশন। দেখো নর্মালাইজেশন, সেখানে যেটা বলছিলাম যে আমরা তো ওয়েভ ফাংশনটা পড়েছি, তাহলে অ্যাকর্ডিং টু মানে ম্যাক্স বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন থেকে কি দেখেছি যে সাই ইটসেলফ মানে সাই ইন জেনারেল কমপ্লেক্স, এবং সাই একা সে কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স দিতে পারে না কোনো একটা সিস্টেম সম্পর্কে। তো যে কারণে ওই বর্নস প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন যেটা বলেছিল যে সাই যেহেতু ইন জেনারেল কমপ্লেক্স, সেই জন্য আমরা যদি সাই স্টার সাই এটা নিয়ে যদি কথা বলি, তাহলে সাই স্টার সাই অবশ্যই রিয়েল হবে, যদি সেটা সাইটা যদি কমপ্লেক্স হয় তাহলেও রিয়েল হয়ে যাবে, আর যদি এটা রিয়েল হয় তাহলেও রিয়েল হয়ে যাবে। সাই স্টার সাই দিস রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, মানে সাই স্টার সাই এক্স যদি বলি, বা সাই স্টার সাই হুইচ ইজ আ ফাংশন অফ এক্স, তাহলে দিস রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল অ্যাট পয়েন্ট এক্স। এটা আর যদি সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স বলি, বা মড অফ সাই এক্স স্কোয়ার ডিএক্স যদি বলি, তাহলে সেটা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, এটা বলেছিলাম। আচ্ছা, তাহলে তাহলে প্রথমত কি বলেছিলাম যে এই মানে এরকম ব্যাপার ছিল যে সাই স্টার সাই or mod of psi square represents the probability density basically. হ্যাঁ, আর ওই ম্যাক্স বর্নস probabilistic ম্যাক্স বর্নস probabilistic interpretation of ওয়েভ ফাংশন যেটা বলে যে এই মড অফ সাই স্কোয়ার অর সাই স্টার সাই এক্স, দিস represents the probability of finding a particle at point x. ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার যদি এরকম দেখানো যায় যে ইফ যদি এটা লেখা যায় যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, যেটা আমার টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি যায়, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডি টাউ, মানে আমি আর এক্স না বলে 3 ডাইমেনশনে বলছি, সাই স্টার সাই ডি টাউ, সেটা যদি 1 হয়
এটা যদি হয় তাহলে দেন psi is said to be a normalized wave function. এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে মানে অনেক বইতেই লেখা থাকে যে psi is not necessarily be normalized but psi must be normalizable, এটা লেখা থাকে অনেক বইতে। কিন্তু দেখা যায় যে না, এই কথাটা সত্যি না। মানে psi need not be normalized, সেটা তো অবশ্যই normalized হওয়ার দরকার নেই, এবং psi may not be normalizable also but still they are quantum mechanically acceptable এবং quantum mechanical wave function। মানে নর্মালাইজেশনের সাথে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল হওয়ার কোনো সম্পর্ক নেই। মানে তারা যদি নর্মালাইজ নাও হয়, নাই হতে পারে, এবং তারা নর্মালাইজেবলও না হতে পারে। মানে কথাটা হচ্ছে ওয়েভ ফাংশন মানে মে নট বি নর্মালাইজড বাট উই ক্যান মেক দেম নর্মালাইজ। মানে ওয়েভ ফাংশন নিড নট বি নর্মালাইজড বাট উই ক্যান মেক দেম নর্মালাইজ, এটা হচ্ছে ব্যাপার। আবার এটাও সত্যি যে এরকম ওয়েভ ফাংশন যদি থাকে যেটাকে নর্মালাইজ করা যাচ্ছে না, দ্যাট ইজ অলসো পসিবল। বাট কিছু কিছু বইতে লেখা থাকে যে ওয়েভ ফাংশন নিড নট বি নর্মালাইজড বাট ইট মাস্ট বি নর্মালাইজেবল। না, কথাটা ঠিক না। আমি তোমাদের আজকে অনেক এক্সাম্পল দেবো, বা অ্যাটলিস্ট একটা এক্সাম্পল দেবো যেখানে দেখা যাবে যে ওয়েভ ফাংশন নর্মালাইজ না, কিন্তু তারপরেও সেটা একটা কোয়ান্টাম মেকানিক্যালি মানে একদমই একটা ডিফাইন্ড সিস্টেম, যার জন্য ওয়েভ ফাংশন ওটাই হয়, হুইচ ইজ নট নর্মালাইজেবল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে নর্মালাইজ কথাটার মানে হচ্ছে এইটা। তাহলে যেমন কি, যেমন এক্সাম্পল, পার্টিকেল ইন এ 1D বক্স বা পার্টিকেল ইন এ বক্স। বেসিক্যালি আমি আপাতত 1D বলছি কারণ তোমরা যেটা এখন অত পড়োনি, তাহলে এটা আমরা পড়বো। হ্যাঁ, এটাকে এগুলোকে বলা হয় সিম্পল সিস্টেম হুইচ আর এক্স্যাক্টলি সলভেবল উইথ কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, তাহলে পার্টিকেল ইন এ বক্স, সেটা ডেফিনেশনটা কিছুটা এরকম হয় আর কি, যে এরকম সিস্টেমটাকে দেখতে, মানে সিস্টেমটাকে যদি ডিফাইন করতে চাই সেটা কিছুটা এরকম হয় যে ধরো এরকম একটা বক্স আছে যার লেন্থ হচ্ছে এর লেন্থের একটা বক্স আছে, এরকম ব্যাপার। আর এর ভেতরে পার্টিকেলটা হচ্ছে ফ্রি, মানে পোটেনশিয়াল এনার্জি 0, এরকম এম মাসের একটা পার্টিকেল আছে, আর এর বাইরে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, এবং এটা হচ্ছে ইনফাইনাইট ওয়াল। হ্যাঁ, মানে পার্টিকেলটা লাফ দিয়ে বাইরে আসতে পারবে না এটা। তাহলে এটাকে ডিফাইন করা হয় এইভাবে যে ভিএক্সটা 0 কখন, যখন এক্সটা 0 থেকে বড়, এল এর থেকে ছোট এইটা, আর ইকুয়ালস টু ইনফিনিটি আদারওয়াইজ। ঠিক আছে, এইভাবে ডিফাইন করা হয় এরকম সিস্টেমকে। এটাকে পার্টিকেল নিয়ে 1D বক্স বলে। এটাকে বলে যে এ ফ্রি পার্টিকেল অফ মাস m confined in a 1-dimensional box of length l, যেটা পার্টিকেল ইন এ 1D বক্স পাবো। এটার জন্য ফর দিস সিস্টেম এই ওয়েভ ফাংশন psi এইটা এরকম দেখতে হয়। মানে ধরো আমি অনেক কিছু লিখতে হবে বেসিক্যালি, বাট ঠিক আছে, মানে এটার জন্য এরকম দেখতে হয় যে psi nx, যেখানে nটা হয় কোয়ান্টাম নাম্বার আর কি। তাহলে সেইটাকে লেখা যায় এইভাবে √2/l sin n π/l into x with n ভ্যালু 1 2 3 ডট ডট ডট। এসব নিয়ে আমরা ডিটেল আলোচনা পরে করব, তখন অনেক কিছু ক্লিয়ার হবে। এটা এর জন্য দেখানো যায় it has been it can be shown that a integral over all space psi n star x psi n x dx, যেটা বেসিক্যালি এই পার্টিকুলার কেসে 0 to l psi n star x psi n x dx, সেটা হচ্ছে 1। এটা পরিষ্কার দেখানো যায়, ঠিক আছে। এটা এরকম। তারপরে যে কোনো কিছুর ক্ষেত্রে ধরো লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, যেটা 1 ডাইমেনশন, লিনিয়ার মানে 1 ডাইমেনশন, এর ক্ষেত্রে ওই যদি তুমি এরকম ওয়েভ ফাংশন নাও যে psi 0x
সেটা মানে এটার ক্ষেত্রে আমি এরকম ইন জেনারেল লিখতে পারবো না, এটা অনেক ব্যাপার ট্যাপার আছে, পরে বলবো। মোটামুটি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন সাই 0x যদি বলি, সেটা এরকম দেখতে হয় আলফা বাই পাই টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এরকম। বা ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন সাই 1x, মানে এই পার্টিকুলার কেসে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভিটা 0। এই পার্টিকুলার কেসে এটা কি যেটা দেখতে হয়, এখানে একটা কিছু থাকে, তারপরে √x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 হয়। কি থাকে আমার তো এই মানে কনস্ট্যান্টটা মনে নেই আর কি, এরকম দেখতে হয়। তাহলে এইটার ক্ষেত্রে এটা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার 1 এরকম। এই পার্টিকুলার কেসেও দেখানো যায় যে ওই ইন্টিগ্রাল ওভার মানে অল স্পেস, এখানে অল স্পেস মানে কি -3 থেকে +∞ হবে, মানে ওয়ান ডাইমেনশনাল ভাইব্রেশনাল মোশন যদি হয় -3 থেকে +∞, যেটাকে ওই তোমার অবশ্যই এখানে তো সাই 1x এর দরকারই ছিল, আমি শুধু লিখলাম, সরি, মানে এটা তো আমি নর্মালাইজ দেখাচ্ছি, সরি। তাহলে এটা হবে হচ্ছে সাই 0 স্টার এক্স সাই 0x dx 1, এটা দেখানো যায়। তার মানে এখানেও এটা নর্মালাইজড ওয়েভ ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা তাহলে এরকম সব দেখানো যায়। বাট কথাটা যেটা বলছিলাম যে ওয়েভ ফাংশনস need not be normalized, এটা হচ্ছে মানে নর্মালাইজ হতে হবে না। এবং এখান থেকেই আসে যে কনসেপ্ট অফ প্রসেস অফ নর্মালাইজেশন, মানে ওয়েভ ফাংশন নিড নট বি নর্মালাইজ, বাট তাকে নর্মালাইজ করা যায়, এবং এই যে প্রসেসে একটা ওয়েভ ফাংশনকে নর্মালাইজ করা হয় তাকেই নর্মালাইজেশন বলে, ঠিক আছে। তো সেইটা এখন আমরা দেখব। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা কি যে ওয়েভ ফাংশন নিড নট বি নর্মালাইজ, মানে ধরো যে লেট সাই 1 ইজ এ নর্মালাইজড মানে নর্মালাইজড ওয়েভ ফাংশন, শুধু ফাংশন না, নর্মালাইজড ওয়েভ ফাংশন। মানে দেখো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো ফাংশনই কিন্তু ওয়েভ ফাংশন না। মানে কোয়ান্টাম মেকানিক্স আসলে আমরা সবসময় সবকিছু ওয়েভ ফাংশন বলে বলতে থাকি, না, যে কোনো ফাংশন ইজ নট ওয়েভ ফাংশন। একমাত্র যে ফাংশনটা শোরিঞ্জার ইকুয়েশনকে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, মানে বেসিক্যালি দ্য সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশনস আর দ্য ওয়েভ ফাংশন, ঠিক আছে। তাহলে এইটা এই কথাগুলো পরের দিকে বারবার কাজে লাগবে, সেই জন্য আমি এখন থেকেই বলছি। তাহলে কি বলছি, যে কোনো ফাংশনস আর নট ওয়েভ ফাংশন, the function which are the solution of time independent Schrodinger equations are the wave functions, ঠিক আছে। তাহলে psi is a normalized wave function বলছি, wave function which satisfies time independent Schrodinger equation, that is h psi 1 equals to e1 psi 1, আমি এরকম বললাম। এবার ধরো আমি psi 2 একটা ওয়েভ ফাংশন বলছি, let us write psi 2, সেটা হচ্ছে ধরো c into psi 1 is an মানে c into psi 1, যেখানে where c হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, c হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা। তাহলে দেখো এবার আমি যদি এরকম ভাবে করি যে এইচটাকে আমি psi 2 এর উপরে কাজ করাচ্ছি, তাহলে বাদিক থেকে কাজ করাচ্ছি, তাহলে বেসিক্যালি আমি কি করছি, এইচটাকে তার মানে c ইন্টু psi 1 এর উপর কাজ করাচ্ছি। আচ্ছা, এইটা মানে যেহেতু এইচ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, এবার লিনিয়ার অপারেটর কি ব্যাপার সেটা আমরা পরের দিনই বুঝে যাবো। আপাতত এই সিটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে বের করে রাখছি। তাহলে এইচ psi 1, এবার এই psi 1 মানে কি e1 psi 1, তার মানে এখান থেকে তোমার আসছে হচ্ছে ওই c e1 psi 1, এটা আসছে। তার মানে বেসিক্যালি e1 c psi 2 এটা হলো। তাহলে বেসিক্যালি তোমার যেটা হলো h psi 2 হচ্ছে e1 psi 2, এটা দিল।
ঠিক আছে, তাহলে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে psi 1 আর psi 2 দুটোর ওপরই হ্যামিল্টনিয়ান কাজ করে সেম এনার্জি দিচ্ছে। হ্যাঁ, এবং psi 1 psi 2 দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন, তারা জাস্ট একটা মানে এই মানে একটা কনস্ট্যান্ট, যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন হয়ে আলাদা হয়ে আছে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যারা হচ্ছে কি একই এনার্জি দিচ্ছে, তার মানে বেসিক্যালি তারা একই স্টেট করেসপন্ড করছে। মানে psi 1 psi 2 মানে psi 1 যদি একটা ফিজিক্যাল স্টেটের ওয়েভ ফাংশন হয়, মানে ফিজিক্যালি সিগনিফিকেন্ট স্টেটের ওয়েভ ফাংশন হয়, তাহলে psi 2 সেটা একই এনার্জি দিচ্ছে, তার মানে psi 2 ইজ অলসো এ ফিজিক্যালি সিগনিফিকেন্ট স্টেটের ওয়েভ ফাংশন যারা বেসিক্যালি একই স্টেটকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু psi 1 ইজ নর্মালাইজড বাট psi 2 ইজ নট নর্মালাইজড। ঠিক আছে, তাহলে কি বললাম যে অ্যাজ psi 2 psi 1 and psi 2 are linearly dependent, psi 2 is also a valid wave function that represents the same state. That represents the same state. এটা সরি, আচ্ছা তাহলে কি বলছি, psi 1 psi 2 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যেখানে psi 2 আর কি ভ্যালিড ফাংশন এবং সেম স্টেট রিপ্রেজেন্ট করে, বাট psi 2 ইজ নট মানে বাট আচ্ছা বাট দেখো যে এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi 2 স্টার psi 2 d টাও, সেটা মানে কি হবে, সেটা মানে হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রাল ওভার অল স্পেস c ইন্টু psi 1 তার কমপ্লেক্স কনজুগেট psi 1 d টাও, সরি c ইন্টু psi 1 d টাও। তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে c স্টার ইন্টু c ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi 1 স্টার psi d টাও। এবার psi 1 স্টার psi d টাওটা কি ছিল, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi 1 স্টার psi d টাও, এটা তো আবার এটা 1, কারণ মানে এটা psi 1 সরি, কারণ psi 1 হচ্ছে নরমালাইজ, তাহলে এইটা হচ্ছে গিয়ে ইকুয়ালস টু 1। তাহলে ওভারঅলটা কি হলো, ওভারঅল হলো হচ্ছে এটাকে মড অফ সি স্কোয়ার হিসাবে লেখা যেতে পারে। তাহলে কি হলো যে অর ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi 2 psi 2 d টাও equals to mod of c square, which is not normalized, মানে which is not equals to 1 in general। কারণ কি, কারণ সিটা তো যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে এখানেও যে আমি সি স্টার সি লিখেছি, আমি তো জানি না যে সিটা রিয়েল নাকি ইমাজিনারি, দ্যাট ইজ এনি আরবিট্রারি কনস্ট্যান্ট, সেই জন্য সি স্টার সিটা হচ্ছে রিয়েল, বাট সিটা কি তো ইটসেলফ জানি না, সেই জন্য সিটা যদি ইমাজিনারি হয় তাহলে তার একটা কমপ্লেক্স কনজুগেট থাকবে ব্যাপার, সেই জন্য আমি সি স্টার করে লিখেছি। তার কারণ কি, কারণ সি হচ্ছে ইজ এনি আরবিট্রারি কনস্ট্যান্ট, তার ভ্যালু যা খুশি হতে পারে, সেটা তো জেনারেলি 1 নাও হতে পারে। তাহলে ইন জেনারেল মড অফ সি স্টার সেটা নট ইকুয়ালস টু 1, তার মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi d টাও নট ইকুয়ালস টু 1, তার মানে psi 2 ইজ নট নরমালাইজড ইন জেনারেল। ঠিক আছে, তাহলে একটা স্টেটের দুটো ওয়েভ ফাংশন দেখতে পাচ্ছি, হতেই পারে যারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তার মানে তারা একই স্টেটকে রিপ্রেজেন্ট করছে, যেখানে একটা ইজ নরমালাইজ তাহলে অন্যটা নরমালাইজ নয়, তার মানে ওয়েভ ফাংশন নিড নট বি নরমালাইজড, নাই হতে পারে। তার মানে দিস ইমপ্লাইজ psi 2 is not normalized in general। ঠিক আছে, তাহলে এবার কথাটা হচ্ছে এটাকে নরমালাইজ করা যায় কি করে। তাহলে
acceptable wave function, an acceptable wave function which is not normalized may be normalizable. তাহলে আমি কথাটা কি লিখেছি দেখো, may be normalizable বা may be made normalized but not always. এটা ঠিক আছে। তাহলে সেই নরমালাইজেশন প্রসেসটা কি সেটা দেখা যাক। তাহলে সেটাকে কিভাবে করা হবে দেখা যাক। তাহলে সেটা কি বলছি, মানে যেটা এক্স্যাক্টলি এখানে যেভাবে দেখালাম। তাহলে ধরো আমি বলছি যে মানে psi let psi is an acceptable wave function, acceptable wave function which is not normalized. এটা তাহলে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এই তোমার হচ্ছে এরকম ভাবে বলছি, ধরো যে সাই স্টার সাই ডি টাউ সেটা ইকুয়ালস টু, আমি বলছি তাহলে সেটা নট ইকুয়ালস টু 1। ধরো আমি সেটা বলছি আলফা, যেখানে আলফাটা হচ্ছে নট ইকুয়ালস টু 1 অবশ্যই, এবং সেটা হচ্ছে একটা ফাইনাইট, বাট আলফার একটা ফাইনাইট ভ্যালু আছে এবং নন জিরো, একটা ফাইনাইট নন জিরো ভ্যালু আছে ধরো আলফাটা, আমি সেটা বলছি। মানে সেটা তো যদি 1 না হয় তাহলে সেটা যে কোনো একটা ফাইনাইট ভ্যালু থাকবে, সেটা ধরো আমি আলফা। তাহলে এটাকে এবার আমি কি করে লিখতে পারি, এটাকে আমি কি করে লিখতে পারি, যে এইভাবে লিখতে পারি যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই বাই রুট আলফা তার কমপ্লেক্স কনজুগেট সাই বাই রুট আলফা ডি টাউ এটা ইকুয়ালস টু 1, এটা বলতে পারি, তাই তো। যেখানে অর এটাকে এইভাবে লিখতে পারি যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই স্টার ফাই ডি টাউ সেটা হচ্ছে 1, যেখানে ওয়্যার ফাইটা হচ্ছে সাই বাই রুট আলফা, এইটা কিন্তু নর্মালাইজ ফাংশন, তাই না। মানে ফাই স্টার ফাইটা 1, তার মানে যেখানে ফাইটা হচ্ছে সাই বাই রুট আলফা ইজ নাও নর্মালাইজড, is normalized wave function. normalized wave function, এই প্রসেসটাকে বলা হয় নর্মালাইজেশন প্রসেস। হ্যাঁ, this process is called নর্মালাইজেশন প্রসেস বা প্রসেস অফ নর্মালাইজেশন। ঠিক আছে। তাহলে যেখানে কি হলো, যেখানে দেখো মানে মানে বেসিক্যালি তোমার এখানে এটাকে এইভাবে বলতে পারি যে তাহলে মানে এখানে কি, এখানে 1/√, মানে 1/√ওভার আলফা, এইটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। মানে তোমার এটা তোমার ফাইটা কি হলো, ফাইটা হচ্ছে 1/√ওভার আলফা ইন্টু সাই, তো যেটা আমি নর্মালাইজড বলছি। তার মানে 1/√ওভার আলফা এইটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এটাকে তুমি এইভাবে বলতে পারো n ইন্টু সাই, যেখানে nটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে তোমার কাছে এখন কি আসছে দেখো তো, তোমার কাছে এখন কি আসছে, তুমি এইভাবে লিখতে পারো যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই স্টার ফাই ডি টাউ সেটা হচ্ছে আমার 1, বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস n ইন্টু সাই তার কমপ্লেক্স কনজুগেট n সাই ডি টাউ সেটা হচ্ছে 1, অর এটাকে তুমি এইভাবে লিখতে পারো মড অফ n স্কোয়ার ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডি টাউ সেটা হচ্ছে 1, অর মানে মড অফ n স্কোয়ার বা জাস্ট n স্কোয়ারও বলতে পারো, একই আর কি।
আমি এন স্কয়ার লিখছি এখানে, এন স্কয়ার সাই স্টার সাই ডিটা এটা হচ্ছে 1, তাহলে নরমালাইজেশন কনস্ট্যান্টটা এনটা কি হবে, এনটা মানে এন স্কয়ারটা কি হবে, এন স্কয়ারটা হবে 1 বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা। দাঁড়াও একটু এই যে এন স্কয়ারটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা, তাহলে এনটা কি, or n which is the normalization constant সেটা হচ্ছে root over integral over all space psi star psi deta। বেসিক্যালি তুমি যদি এরকম একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট দিয়ে যে কোনো একটা মানে আননর্মালাইজ মানে নর্মালাইজ না এরকম একটা ওয়েভ ফাংশনকে গুণ করে দাও, তাহলে সেটা নর্মালাইজড ওয়েভ ফাংশন হয়ে যাবে, যেখানে এটা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, এবার যদি সাই স্টার সাই মানে সাই স্টার সাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও এর ভ্যালু হচ্ছে ফাইনাইট এবং নন জিরো যদি হয়, মানে এমন না যে হবে, জেনারেলি হয়, যদি হয় তাহলে তাকে সেটাকে সেই রকম ওয়েভ ফাংশনকে বলা হয় তোমার হচ্ছে স্কোয়ার ইন্টিগ্রেবল। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। তাহলে সেটা কি বলছি যে ইফ integral over all space সাই স্টার সাই ডিটাও সেটার হচ্ছে যদি ফাইনাইট and নন জিরো ভ্যালু থাকে, then psi is said to be square integrable। ঠিক আছে, আর স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন যদি হয় তাহলে তাকে নরমালাইজ করা যায়, আর স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন functions can be made normalized। ঠিক আছে, তাহলে দুটোই কথা জানা গেল। সেটা হচ্ছে যদি সাইজটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইজটা সাই যদি ওই একটা ফাইনাইট নন জিরো ভ্যালু থাকে তাহলে তাকে স্কোয়ার ইন্টিগ্রেবল বলে, এবং যদি সেটা স্কোয়ার ইন্টিগ্রেবল হয় তাহলে সেটাকে নরমালাইজ করা যায়, আদারওয়াইজ না। ঠিক আছে, যেমন এই যা এক্সাম্পল সব দিয়েছি ওই আগে সেইগুলোই আর কি, যে যেমন ধরো মানে যা যা বললাম আর কি, মানে আগে সব এক্সাম্পল দিয়ে এসেছি, আবার বলছি। যেমন ধরো হাইড্রোজেন অ্যাটম, যেটা রিয়েল তোমরা যেটা দেখতে পাও, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ওয়েভ ফাংশন নরমালাইজ, মানে হাইড্রোজেন অ্যাটম মানে স্কোয়ার ইন্টিগ্রেবল আর কি। ফর হাইড্রোজেন অ্যাটম ধরো সাই 1s, সেটাকে এরকম ভাবে লেখা যায় যে একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, এরকম। হ্যাঁ, মানে যেখানে এ জিরোটা হচ্ছে বোর রেডিয়াস এন্ড এটসেট্রা, যেখানে আর এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে, এইসব ব্যাপারগুলো আছে। হ্যাঁ, এইটা তাহলে এখান থেকে বের করবে যে ফাইন্ড দা নরমালাইজেশন কনস্ট্যান্ট, এটা অনেক সময় দেয়, ফাইন্ড দা নরমালাইজেশন কনস্ট্যান্ট, এটা বার করবে। আচ্ছা, এটা সব অনেক ব্যাপার ট্যাপার আছে আর কি, এটা শুধু আর এর ভ্যালু দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে থিটা ফাই সব অনেক কিছু থাকে। যাই হোক, এটা আপাতত এটা হয়তো কদিন পরে করব। হ্যাঁ, এটা এখন আমি যাচ্ছি না, কিন্তু এটা একটা উদাহরণ হতে পারে। আচ্ছা, নেক্সট যে উদাহরণ যেটা একটা এইটা করতে পারি, এটা হচ্ছে কি, ধরো এরকম দিতে পারে যে phi dependent part of wave function of hydrogen atom is given as, এটাকে বলা হয় এইভাবে দেখানো হয় phi m phi, সেটা হয় হচ্ছে a into e to the power I m phi
উইথ এম ভ্যালু 0 +-1 +-2 ডট 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 এইভাবে। ঠিক আছে, এইখানে এটা বলছে যে ফাইন্ড দা normalization constant, find the normalization constant A. এটা কি করে করবে? নরমালাইজেশন প্রসেস যেটা দেখালাম সেটা, তাহলে একটা করে দিলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি হবে। দেখো, এটা এরকম ভাবে করতে হয় যে ইফ phi m phi equals to em phi has to be normalized, তাহলে আমরা কি লিখবো? যে ইন্টিগ্রেশন ওভার অল স্পেস যেটা হবে হচ্ছে, মানে সেক্ষেত্রে এটাকে বলা হয় যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, যেটা অল স্পেস মানে এই পার্টিকুলার কেসে ফাই এর স্পেসটা হয় হচ্ছে 0 to 2 পাই, 0 to 2 পাই phi m star phi phi m phi d phi, সেটা 1 হবে যদি নরমালাইজড হতে হয়। আচ্ছা, এটা মানে কি 0 to 2 পাই a into e to the power I m phi তার কমপ্লেক্স কনজুগেট a into e to the power I m phi d phi, সেটা 1 হতে হবে। আর এটা মানেই হচ্ছে, এটা মানে কি হচ্ছে, ওই a স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসছে, 0 to 2 পাই এটা হচ্ছে e to the power minus I m phi হয়ে যাবে into e to the power I m phi d phi, সেটা হচ্ছে 1। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা কি থাকছে, এটা মানে ইন্টিগ্রেশনটা ফাই হয়ে যাবে, তারপরে 0 আর 2 পাই বসাবে, মানে 2 পাই হয়ে গেল, তার মানে a স্কোয়ারটা হয়ে যাচ্ছে 1/2 পাই, আর এটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 পাই এটা। আচ্ছা, এবার কথাটা কি, কথাটা হচ্ছে তুমি হচ্ছে প্লাসও নিতে পারো মাইনাসও নিতে পারো, নিয়ে ডিফারেন্সটা কি হবে, তাই না? তুমি যদি প্লাস নাও তাহলে প্লাস নিলে তোমার ইফ a equals to plus 1/√2 পাই, তাহলে তোমার phi m phi টা কি হবে 1/√2 পাই e to the power I m phi, এটা হবে। তুমি যদি মাইনাস নাও 1/√2 phi, তাহলে phi m phi টা কি হবে 1/√2 পাই e to the power I m phi। তাহলে তুমি ধরো তুমি প্লাস নিলে অথবা মাইনাস নিলে, ঠিক আছে, তোমার লাভটা কি হলো, মানে চেঞ্জটা কি হলো? কিছুই চেঞ্জ হলো না, শুধু সামনে একটা -1 গুণ থাকছে। -1 গুণ থাকলে কি হবে, তোমার এই দুটো ওয়েভ ফাংশন তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন, তারা সেম স্টেটকে রিপ্রেজেন্ট করে, যদি তুমি প্লাসও নিতে পারো মাইনাসও নিতে পারো, তোমার কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে বাই কনভেনশন যেহেতু প্লাসটা দেখতে ভালো লাগে সেজন্য আমরা প্লাস নিই, এটা হচ্ছে ব্যাপার। মানে যেহেতু এই দুটো ওয়েভ ফাংশন তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এই দুটো ওয়েভ ফাংশন দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। রিপ্রেজেন্ট সেম স্টেট, সেজন্য আমরা আইদার প্লাস নেব অথবা মাইনাস নেব। এবার বাই কনভেনশন মানে এটাকে প্লাস 1/√2 পাই নি, তাহলে দেন I m phi টা 1/√2 পাই e to the power I m phi, তাহলে যেখানে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কি 1/√2 পাই with m equals to 0 +-1 +-2 +-3 ডট ডট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নর্মালাইজেশন প্রসেস। তাহলে যদি যে কোনো ওয়েভ ফাংশন তোমাকে এরকম ভাবে দিয়ে দেয় তাহলে কিন্তু নর্মালাইজ করতে পারতে হবে, ঠিক আছে তো এটা। হ্যাঁ, এবার আচ্ছা, তারপরে যেটা বললাম যে হ্যাঁ মানে স্কোয়ার ইন্টিগ্রেবল হলেই তারা নর্মালাইজড হবে, না হলে তারা নর্মালাইজড হবে না, বাট স্টিল তারা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তার মানে ওয়েভ ফাংশন মে নট বি নর্মালাইজেবল টু। ঠিক আছে, তাহলে সেটা এবার দেখাই। তাহলে যেটা বলছি যে কোয়ান্টাম মেকানিক্যালি acceptable
wave functions may not be normalizable. হ্যাঁ, আচ্ছা, তাহলে তার এর উদাহরণ দেখি একটা। কি এক্সাম্পল হচ্ছে, for a free particle in 1D, মানে ফ্রি পার্টিকেল ইন 1D বক্স না, জাস্ট 1D, মানে একটা লাইনে ধরো ওটা মুভ করছে, সেরকম পার্টিকেলের জন্য, যেটাগুলোকে বলা হয় ফ্রি পার্টিকেল প্রবলেম। ঠিক আছে, তাহলে ধরো এরকম ভাবে আছে, -∞ টু +∞, একটা পার্টিকেল অফ মাস m, সেটা জাস্ট মুভ করছে, যার পোটেনশিয়াল এনার্জিটা 0। হ্যাঁ, যেখানে এক্সটা -∞ থেকে +∞, এরকম একটা এর জন্য। এদের জন্য ওয়েভ ফাংশনটা দেখতে হয়, এগুলো আমরা যখন করব তখন ইজি হয়ে যাবে, কিন্তু দেখতে হয় হচ্ছে এরকম। ধরো আমি এখন বলে দিচ্ছি, ওয়েভ ফাংশনটা দেখতে হয় সাই কে দিয়ে, আমি বলছি সাই কে এক্স হয় হচ্ছে ওই n ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স, যেখানে nটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, তার একটা কিছু ভ্যালু থাকে। ঠিক আছে, n ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স উইথ ওই কে, মানে তোমার ওই এনার্জিটা ওই কে এর উপর ডিপেন্ড করে, কে স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এন, এই সমস্ত ব্যাপারগুলো হয়, মানে ইটা হচ্ছে ইজ এ ফাংশন অফ কে, এইসব ব্যাপারগুলো হয়, যেখানে কেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালু হয় হচ্ছে তোমার হচ্ছে 0 থেকেই শুরু, 0, হ্যাঁ 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হতে পারে তো, হ্যাঁ 0, তারপরে তোমার হচ্ছে +-1 +-2 ডট ডট, এইভাবে হয়। ঠিক আছে, এই সমস্ত গুলো হয়। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে দেখো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে -∞ থেকে +∞, সাই স্টার কে এক্স, সাই কে এক্স ডিএক্স, এটা কি হবে, -∞ থেকে +∞, n ইন্টু ই টু দি পাওয়ার, এটা হয়ে যাবে -i কে এক্স, আর n স্টার, বা মানে যদি এনটাকে আমি রিয়েল ধরে নিই, বা n স্টারই বলছি, n স্টার হবে। আর এইদিকে এটা কি হবে, এটা হবে n ইন্টু ই টু দি পাওয়ার +i কে এক্স ডিএক্স, এটা হবে। তার মানে এটা কি হচ্ছে, এইটা কেটে যাচ্ছে, তাহলে এবার এইখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে গিয়ে এটা n, ধরো মড অফ n স্কোয়ার হয়ে যাচ্ছে, -∞ থেকে +∞ ডিএক্স, এটা হচ্ছে। তাহলে এইটা ইকুয়ালস টু এই মড অফ n স্কোয়ার, এইটা মানে এক্স, -∞ থেকে +∞, এইটা, তার মানে এটা মানে কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? এই যে লিমিটটা যদি বসাই, তার মানে কি, তার মানে এই যে এই ওই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স যেটা বলেছিলাম, সেটার যদি একটা 0 বা ফাইনাইট ভ্যালু থাকে, তাহলে তারা স্কোয়ার ইন্টিগ্রেবল, এই সরি মানে তোমার হচ্ছে ফাইনাইট এবং নন জিরো ভ্যালু যদি থাকে, তাহলে তারা স্কোয়ার ইন্টিগ্রেবল, আর এটা তো ইনফাইনাইট ভ্যালু হয়ে যাচ্ছে, তার মানে এটা নট স্কোয়ার ইন্টিগ্রেবল, তাহলে এটা হচ্ছে গিয়ে নট স্কোয়ার ইন্টিগ্রেবল, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সেই জন্য এটাকে নর্মালাইজ করা যায় না, সেজন্য ফ্রি পার্টিকেল প্রবলেম, মানে free particle wave functions are not normalizable. আচ্ছা, এবার যদি নর্মালাইজ না হয়, তাহলে তুমি প্রবাবিলিটি ডেন্সিটি নিয়ে কি করে কথা বলবে, সাইজটা প্রবাবিলিটি ডেন্সিটি, যেটা নর্মালাইজড হলে, দেখো নর্মালাইজড হলে সুবিধা কিছুই হয় না, সুবিধাটা যেটা হয় যে মানে প্রথমত হচ্ছে এর পরে যখন অনেক বড় বড় প্রবলেম সলভ করতে হবে, তখন অনেক জায়গাতেই যদি তোমার ওয়েভ ফাংশনটা নর্মালাইজড হয়, তাহলে ডেরিভেশন গুলো খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, তাহলে খুব ইজিলি তুমি তোমার ফাইনাল কনক্লুশনে বা ফাইনাল রেজাল্টে চলে যেতে পারো, কারণ অনেক ক্ষেত্রে সাই টার্মটা আসলেই তুমি ওটাকে 1 বলে দিয়ে সেই জায়গাটাকে ইজি করে দিতে পারো, মানে 1 করে দিতে পারো, মানে ডেরিভেশনটা সোজা হয়ে যায়, এটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে কিছু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন পাওয়া যায়, মানে টোটাল প্রবাবিলিটি কত, বা কোন একটা রিজিয়নের মধ্যে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি কত, সেসব বুঝতে গিয়ে যদি টোটাল প্রবাবিলিটি 1 হয়, মানে যদি নর্মালাইজড ওয়েভ ফাংশন হয়, তাহলে কিছু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করতে সুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার যদি নর্মালাইজ না হয়, মানে নর্মালাইজেবলও যদি না হয়, তাহলে নর্মালাইজ করা যাচ্ছে না, তাহলে আমি তার প্রবাবিলিটি ডেন্সিটি নিয়ে কি করে কথা বলবো,
তখন যেটা হয় যে আমরা ওই অ্যাবসলিউট প্রবাবিলিটি নিয়ে কথা বলতে পারি না, তখন যেটা করতে হয় রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে কথা বলতে হয়। ঠিক আছে, তাহলে ইন দিস কেসেস in this case we cannot say anything about absolute probability. We cannot say anything about absolute probability. We may talk about the relative probability. এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য রিলেটিভ প্রবাবিলিটি, মানে ধরো এরকম কথা বলতে হয় যে এরকমটা আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আমি বলবো যে ধরো এই পজিশনটা আমি বলছি x1 আর এটা হচ্ছে x1 dx1, আর এই পজিশনটা x2, এটা হচ্ছে x2 প্লাস dx2। আমি বলবো যে the relative probability of finding the particle within the region x1 and x1 plus dx1 with respect to the x2 and x2 plus dx2, এইটা নিয়ে কথা বলতে পারি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে রিলেটিভ প্রবাবিলিটিটা কি হবে, মানে বেসিক্যালি এটা হবে হচ্ছে probability of finding the particle within the region x1 and x1 plus dx1 by probability of finding the particle within the region x2 and x2 plus dx2, এটা বলতে পারি। তার মানে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে ওই তুমি ধরো এটাকে যদি p1 x1 dx1 এটা তো বাই p2 x2 dx2 এটা, তাহলে এটা মানে কি, এটা মানে কি, এটা মানে mod of psi1 x তার স্কয়ার dx1 বাই mod of psi2, মানে বেসিক্যালি p1 x1 dx1 মানে কি psi স্টার, মানে psi স্টার x1 মানে psi স্টার as a function of x1 psi x1 dx1, মানে সেটাই লিখেছি mod of psi1 x তার স্কয়ার, এইভাবে বলতে পারি, বাই mod of psi2 x তার স্কয়ার dx2। তাহলে উপরেরটা এটা কি হবে, উপরেরটা হবে হচ্ছে তোমার বেসিক্যালি n ইনটু e টু দি পাওয়ার i k x, যেখানে k টা 1, তার মানে e টু দি পাওয়ার i x তার স্কয়ার, মানে 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 বেসিক্যালি মানে দাঁড়াও আমি এইভাবে বলছি যে তোমার হচ্ছে এইটা হবে এরকম ভাবে যে n ইনটু e টু দি পাওয়ার মাইনাসটা মাইনাস আর কি, হ্যাঁ মাইনাস i k টাকে আমি বলছি k1 x i k1 x, হ্যাঁ এইটা করে মানে আমি একটা লাইন ভেঙে লিখি তাহলে তোমাদের পরে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা এটা মানে কি, এটা মানে হচ্ছে psi1 স্টার x psi1 x dx1 মানে x1 সরি dx1, আর এইটা মানে হচ্ছে psi2 x2 স্টার psi2 x2 dx2 এটা। আচ্ছা তাহলে উপরেরটা মানেটা কি, এই psi1 x মানে কি, মানে n ইনটু e টু দি পাওয়ার i ধরো k1 x1, মানে এটা মাইনাস হয়ে যাবে যেহেতু প্লাস আছে, তাহলে কমপ্লেক্স কনজুগেট মানে মাইনাস হয়ে যাবে, ইনটু n ইনটু e টু দি পাওয়ার i k x1 dx1 এইটা, আর পরেরটা হবে হচ্ছে n ইনটু e টু দি পাওয়ার মাইনাস i k x2 minus i k x2 into n into e to the power plus i k x2 dx2 এটা। তাহলে এইটা আর এইটা কেটে গেল, এইটা আর এইটা কেটে গেল, তাহলে তোমার এখান থেকে কি থাকছে, মানে এটা কি থাকছে, সরি এখানে আর একটা কথা আছে, এই যে এই টোটালটা মানেই তো এইটাই dx1 গুলো থাকবে না, মানে এইটা থাকবে, হ্যাঁ ঠিকই আছে, এই টোটালটা মানেই হচ্ছে এইটা, তাহলে এই dx1 গুলো এখানে থাকবে না।
এটা। হ্যাঁ, তাহলে এটা মানে কি হলো, তাহলে এটা মানে 1 হয়ে গেল। তাহলে এখানে বেসিক্যালি রিলেটিভ প্রবাবিলিটি যদি এটাকে বলো, এটাকে যদি পি বলো, মানে রিলেটিভ প্রবাবিলিটি পি রিলেটিভ, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে রিলেটিভ প্রবাবিলিটি 1 মানে কি, তার মানে এটা মানে হচ্ছে p1 x1 ইকুয়ালস টু p2 x2। তার মানে পার্টিকেলটাকে যে কোনো রিজিয়নে উইথ ইকুয়াল প্রবাবিলিটি পাওয়া যাবে, মানে অল দ্য পয়েন্টস আর ইকুয়ালি প্রবাবল টু গেট দ্য পার্টিকেল। তাই সেটাই তো হওয়া উচিত ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো তাহলে মানে বেসিক্যালি যেটা হলো, তার মানে অল দ্য পয়েন্টস আর equally probable for the particle. For the particle সেটাই হওয়া উচিত। তার মানে এটা মানেই হচ্ছে, এটা কি বোঝায়, এটা বোঝায় যে the particle is delocalized। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এরকম, তাহলে এই হচ্ছে ইটস অল অ্যাবাউট নর্মালাইজেশন অফ দ্য ওয়েভ ফাংশন। ঠিক আছে, আচ্ছা এই নর্মালাইজেশনটা ক্লিয়ার হয়েছে তো, একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? ক্লিয়ার তো, সবাই বুঝতে পেরেছো তো? কথা বলো। বুঝতে পেরেছো তো? তো কথা বলছে না কেন? তুমি শুনছো না নাকি? যা বাবা, কেউ শুনছো না নাকি আমি যে বলছি? হ্যাঁ, তো বলো কথা। কেউ কথা কেন বলছেন? আর 15-16 জন জয়েন করেছিল সবাই, তোমরা সবাই যে এত বুঝে যাও কি করে, এত ক্লাস আমি বুঝে পাই না। আমরা তো ক্লাস কামাই করতাম না, এত কঠিন কঠিন জিনিস বাবা। যাই হোক, ঠিক আছে, তাহলে এইটা হলো নর্মালাইজেশন। এবার হচ্ছে অর্থোগোনালিটি। অর্থোগোনালিটি, হ্যাঁ, আচ্ছা অর্থোগোনালিটি কি বলছে, টু মানে মানে এরকম হয়, মানে টু ফাংশনস psi1 and psi2 are said to be orthogonal, মানে অর্থোগোনাল হবে যদি ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi1 স্টার psi2 d tau এটা যদি 0 হয়। ঠিক আছে, এটাকে বলা হয় অর্থোগোনাল। যেমন যে কোনো ক্ষেত্রেই হয়, যেমন সেই বলেছিলাম যে ওই পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে ওই psi1 এক্সটা হয় হচ্ছে √2/l সাইন হচ্ছে তোমার ওই π/l ইন্টু এক্স, মানে যেখানে এনটা 1। আচ্ছা, psi2x ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন √2/l সাইন 2π/l ইন্টু এক্স এটা। এবং এটার ক্ষেত্রে দেখানো যায় যে ইন্টিগ্রেশন 0 to l ওই psi1 স্টার এক্স psi2x dx এটা হয় 0। ঠিক আছে, এটা। তারপরে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম সব ক্ষেত্রেই দেখানো যায়। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওই psi0x মানে ভিটা 0 যেটা হয় হচ্ছে α/π⁴ e⁻⁻ α x²/2, আর তোমার হচ্ছে ওই psi1x সেটারও কিছু একটা ভ্যালু থাকে, আমি ভুলে গেছি। তারপরে হয় √x * e⁻⁻ এখানেও দেখা যায় যে ইন্টিগ্রেশন অফ, এটা তো -b থেকে +∞, psi0 স্টার x psi1x dx এটা হয় 0। তাহলে এগুলো সব হচ্ছে মানে তোমার হচ্ছে অর্থোগোনাল ওয়েভ ফাংশন। ঠিক আছে, এবার অর্থোগোনাল ওয়েভ ফাংশনের ক্ষেত্রেও সেম, নর্মালাইজেশনের মতো সেম, যে এমন না যে তাদেরকে অর্থোগোনাল হতেই হবে,
বাট মানে যদি তারা অর্থগোনাল মানে জেনারেলি অর্থগোনাল হয় কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বলছি তো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হলেই তারা ডিফারেন্ট স্টেট আর কি ইমপ্লাই করে, তাহলে সেই জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে বেসিক্যালি তারা অর্থগোনাল ওয়েভ ফাংশনই হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অর্থগোনাল ওয়েভ ফাংশন হচ্ছে না, তখন তাদেরকে অর্থগোনাল করে নেওয়া যায়। হ্যাঁ, তো সেটা একটু কঠিন কনসেপ্ট বলে ওই নর্মালাইজেশনের মতো সেটা আর এখানে আলোচনা করা হয় না। তো এখানে অনেক রকম প্রসেস আছে অর্থগোনাল করে নেওয়ার জন্য, যেমন গ্রাম স্মিথ অর্থগোনালাইজেশন টেকনিক ইজ ওয়ান অফ দ্যাট প্রসেস, যেটার মাধ্যমে আমরা দুটো ওয়েভ ফাংশনকে বা দুটো ভেক্টরকে অর্থগোনাল করে নিতে পারি আর কি। তো সেটা একটু কঠিন বলে সেটা আর এখানে আলোচনা করা হচ্ছে না। এবার নর্মালাইজেশনের মতো এখানেও সেম ওয়েভ ফাংশন মে নট বি অর্থগোনাল, জেনারেলি অর্থগোনাল হয় বাট মে নট বি অর্থগোনাল, যদি তারা না হয় তাদেরকে অর্থগোনাল করে নেওয়া যায়। ঠিক আছে, এটা ব্যাপার। আচ্ছা, এবার এখান থেকে আসছে হচ্ছে অর্থ নর্মালিটি। অর্থ নর্মালিটি কাকে বলে? অর্থ নর্মালিটি কি? তাহলে এ সেট অফ ফাংশনস, যেটাকে দেখানো হবে এবার থেকে এইভাবে সাই এন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটা মানে সেট অফ ফাংশন। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাই এন মানে সাই 0, সাই 1, সাই 2, সাই 3 এটা, এবং তাদের লিনিয়ার কম্বিনেশন সব আছে। মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাই এন এটাকে বলা হয় হচ্ছে একটা সেট অফ ফাংশন, এবং সেট অফ ফাংশন মানে সাই এনটা 0 থেকে শুরু করে যা খুশি হতে পারে এবং তার সাথে তাদের যত রকম লিনিয়ার কম্বিনেশন হয় সব, সেটাকে নিয়ে বলছি যে একটা সেট অফ ফাংশন। ঠিক আছে, তাহলে এই সেট অফ ফাংশন is said to be orthonormal, মানে অর্থনর্মাল সেট ইফ, যদি আমরা এরকম ভাবে দেখাতে পারি যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডি টাও, আমি এখানে আই বলছি এখানে জে বলছি, ঠিক আছে, সাই স্টার আই মানে সাই আই স্টার সাই জে ডি টাও ইকুয়ালস টু ডেল্টা আই জে equals to 1 when I equals to j, equals to 0 when I not equals to j। এইটা এই ডেল্টা আই জে, where ডেল্টা আই জে এটাকে বলা হয় ক্রনেকার ডেল্টা। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে সারা জীবন এটা কাজে লাগবে। ঠিক আছে, যে যদি এরকম একটা রিলেশন থাকে, তাহলে দেখো মানে তোমরা তো নর্মালাইজেশন দেখে এসছো, মানে বেসিক্যালি নর্মালাইজড ওয়েভ ফাংশন দেখে এসছো আর অর্থগোনাল এক্ষুনি দেখলে। তাহলে দেখো যদি যখন আমি নর্মালাইজ বলছিলাম তখন কিন্তু সাই ওয়ানের সাথে সাই ওয়ান মানে সাই এর সাথে সাই বলছিলাম, মানে একটা ফাংশন সে ইটসেলফ নর্মালাইজড। তার মানে যদি আই ইকুয়ালস টু জে হয় তাহলে সেম ফাংশন, তাহলে সেক্ষেত্রে সেটা ওয়ান নর্মালাইজড। আর যদি আই নট ইকুয়ালস টু জে হয়, মানে 0 ধরো সাই 0, সাই 1, সাই 1, সাই 2, সাই 1, সাই 3, সাই 2, সাই 3 এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তারা 0 হবে যদি আই নট ইকুয়ালস টু জে হয়। যদি 0 হয় তাহলে সেটা তারা অর্থগোনাল বললাম, তাহলে দুটো মিলে অর্থ নর্মালাইজড, যেটাকে শর্ট হ্যান্ড নোটেশনে কর্নেকার ডেল্টা, ডেল্টা আই জে দিয়ে দেখানো হয়, এটা হচ্ছে কর্নেকার ডেল্টা, এটা সারা জীবন কাজে লাগবে। তাহলে এই যে আমি এক্সাম্পল এখন যেগুলো দিয়ে আসছি, যে পার্টিকুলার নেবক, সিম্পল হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম, রিজিড রোটার প্রবলেম, যেগুলো আমরা পরে পড়বো, এদের প্রত্যেকের ক্ষেত্রে যে সেট অফ ওয়েভ ফাংশন পাওয়া যায় হুইচ আর দ্য সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্যাট পার্টিকুলার সিস্টেম, they form a orthonormalized সেট অফ ওয়েভ ফাংশন। ঠিক আছে, যারা নিজেরা নর্মালাইজ এবং অর্থগোনাল। তাহলে এই যে তাহলে যেমন যেটা বলছি যে এক্সাম্পল হচ্ছে পার্টিকেল ইন এ বক্স, যার ক্ষেত্রে ওই সাই এন এক্স যেটা √2/l sin n pi by l into x n equals to 1 2 3 ... এইটা এরা হচ্ছে ফর্ম অ্যান্ড অর্থনর্মাল সেট। যদি এটা দেখাতে বলে কি করে দেখাবে, তাহলে কিছুই না, মানে ধরো তুমি এরকম হচ্ছে গিয়ে সাই 0x নেবে, সাই 1x নেবে, এবার এখান থেকে সাই 0x টা হবে হচ্ছে √2/l
সাইড মানে প্রথমত তুমি এরকম ভাবে করবে, মানে সাই এন স্টার এক্স যেটা মানে নর্মালাইজ দেখাতে পারো, তোমাকে তার জন্য জিরো নেওয়ার দরকার নেই। তুমি নর্মালাইজ দেখাতে পারো হচ্ছে কি ওই মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, মানে এইভাবে আমি যদি বলি, ঠিক আছে আমি এটা লিখে নিই, তাহলে রুট ওভার এ মানে এটা জিরো হয় না, সরি এটা আবার ব্যাপার আছে, এটা 1 থেকে শুরু হয়, এটা জিরো হবে না, মানে এটা 1 থেকে শুরু হয়, সাই 1x সাই 2x, তাহলে এটা হয় হচ্ছে পাই বাই এল ইন্টু এক্স, আর এটা রুট ওভার 2 বাই এল সাইন 2 পাই বাই এল ইন্টু এক্স, এইটা হবে। তাহলে এটা যদি মানে টু শো নর্মালাইজড অর নট, সেটার জন্য কি করবে, 0 টু এল সাই এন স্টার এক্স সাই এন এক্স ডিএক্স, সেটা ক্যালকুলেট করবে যেভাবে হয়, কারণ তোমাকে এনটা বলে দিয়েছে, সিম্পল ইন্টিগ্রেশন করবে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি সেটা যেটা দেখবে 1 আসছে এইটা, আর টু শো তোমার হচ্ছে গিয়ে অর্থোগোনাল অর নট, তার জন্য ওই 0 1 নিয়ে মানে 1 2 নিয়ে দেখাবে, তাহলে সেটা যে কোনো ক্ষেত্রেই সুবিধা হবে। মানে 1 2 এর ক্ষেত্রে ওই 0 টু এল সাই 1 স্টার এক্স সাই 2x ডিএক্স, এইটা দেখাবে, দেখবে যে এটা 0 আসছে আর দেখবে এটা 1 আসছে, ঠিক আছে, এইভাবে দেখাতে হবে। এবার এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে, মানে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে আছে। আচ্ছা, তাহলে এই হলো অর্থ নর্মালিটি এই ব্যাপার। আচ্ছা, এবার এইখানে আরেকটা যেটা ব্যাপার আছে, যে ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, যেটা আগে আমি বলে দিয়েছি, বাট কমপ্লিটনেসের জন্য আমি এখানে জাস্ট 2 লাইন লিখে দিচ্ছি, যদি এই নোটটা যখন দেখবে তখন যাতে কমপ্লিট লাগে ব্যাপারটা, কিন্তু এটা আগে কিন্তু এটা আলোচনা হয়েছে, তো সেটা জাস্ট আরেকবার আমি এখানে বলছি, যে ওই নেক্সট যেটা লিনিয়ারলি dependent and linearly independent functions, এটা আগে বলে দিয়েছি, কিন্তু জাস্ট আমি 2 লাইন লিখে দিচ্ছি, সেজন্য আর বেশি কিছু লিখছি না। যে কি বলেছিলাম, যে যদি এরকম হয়, যদি একটা ফাংশন এফ আছে ধরো, যেটাকে আমি বলছি c1 f1 প্লাস c2 f2 প্লাস ডট 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 করে cn fn, এরকম যদি থাকে এইটা, এবার এইটা যদি মানে এটা যদি 0 হয়, এটা 0 হয়, অ্যান্ড মানে এইটা এইভাবে লিখি, if f equals to 0, if and only if c1 equals to c2 equals to c3 equals to dot 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 cn equals to 0, এটা যদি হয়, তাহলে দেন এই f মানে দেন আর কি তোমার হচ্ছে f1 f2 দেন f1 f2 dot 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 fn, এই সেট অফ যে ফাংশন তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট is said to be linearly independent, যেটা মানে কি, যেটা সেই দুটোই ধরন দিয়ে দেখিয়েছিলাম, মানে যদি তোমার এরকম হয় যে এফটা যদি c1 f1 প্লাস c2 f2 যদি থাকে, সেটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি, এবং যদি c1 ইকুয়াল টু c2 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেন f1 and f2 are linearly independent, এটা হবে। আর যদি এরকম হয় যে on the other hand যদি f equals to c1 f1 plus c2 f2 equals to 0 but c1 not equals to c2 not equals to 0, তাহলে দেন আমরা কিভাবে লিখতে পারি এটার ক্ষেত্রে, দেন এক্ষেত্রে এইভাবে লেখা যেতে পারে, ধরো c2 টাকে লেখা যেতে পারে যে মাইনাস তোমার হচ্ছে গিয়ে c1 বাই c2 f1, এইভাবে লেখা যেতে পারে।
তার মানে তাই তো, মানে C2 টা হয়ে যাচ্ছে -C1F1, তাহলে C1/C2 ইন্টু F1, তার মানে এটাকে জাস্ট লেখা যেতে পারে C ইন্টু F1 C2 টা, তাহলে তারা কি হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে দেন C1 and C2 are linearly dependent function, এবং কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন তারা সেম স্টেট রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা জাস্ট আমি বলে দিলাম এখানে। আচ্ছা, এখানে আরেকটা আমি যে ওই নোটের মতো করে বলে দিচ্ছি যে ওই কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন যেটা মুখে বলছিলাম, need not be orthogonal but they can be made orthogonal. One of such technique is the Gram-Schmidt orthogonalization technique. ঠিক আছে, শুধু এইটুকু আমি ওই কমপ্লিটনেস জন্য লিখে দিয়েছি, যখন তোমরা পড়বে যখন তাতে তোমাদের মনে পড়বে আর কি। তো তাহলে quantum mechanically acceptable functions need not be orthogonal but they can be made orthogonal বা অর্থোনর্মালও বলতে পারো, শুধু অর্থোগোনাল না, orthonormal in general আর কি। and one of such technique to make wave functions বা the functions orthonormal is Gram-Schmidt SCHMIDT Gram-Schmidt orthonormalization technique। হ্যাঁ বলো। হ্যাঁ, মানে ওটা C1/C2 তো কনস্ট্যান্ট, যেগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট, তো মানে এই C1 C2 এগুলো তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে মানে হ্যাঁ, যেখানে সিটা হচ্ছে -C1/C2, এটা বলতে চাইছি। ঠিক আছে, এটা ঠিক আছে। এবার এই গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন নিয়ে আমরা আলোচনা করবো, এটা তোমাদের পড়ানো হয়, কিন্তু সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, এখন না, এর অনেক দেরি আছে। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে যে একটা লাস্ট কনসেপ্ট যেটা বাকি আছে, সেটা হচ্ছে ডিজেনারেসি। আচ্ছা, ডিজেনারেসি মানে কি? ডিজেনারেসি মানে হচ্ছে, ধরো এটা তো বুঝে গেলাম যে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন দরকার। তাহলে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন যদি থাকে, এমন ভাবে আছে যে লেট ψ1 and ψ2 are two linearly independent, the function আমি বলছি wave function, are two linearly independent wave functions such that যে h ψ1 এর উপর কাজ করে E1 ψ1 দিচ্ছে, and h ψ2 এর উপর কাজ করে E2 ψ2 দিচ্ছে, if ψ1 not equals to ψ2, কারণ তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বাট E1 equals to E2 যদি হয়, then
psi1 and psi2 are said to be degenerate wave function বা degenerate state, ঠিক আছে, degenerate wave functions or states এটা বলে। মানে psi1 আর psi2 দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, যারা সেম না, যারা আলাদা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যদি এরকম হয় যে তারা টাইম ইন্ডিপেন্ডেন্ট শরোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে এবং স্যাটিসফাই করে যে এনার্জি ভ্যালুটা দেয় তারা সেম, তখন সেই পার্টিকুলার স্টেটটাকে বলা হবে যে দুটো আলাদা আলাদা কনফিগারেশন বাট তাদের এনার্জি সেম। তার মানে এনার্জিকে সেম রেখে একটা পার্টিকুলার স্টেটকে যত রকম ভাবে সাজানো যায়, একটা পার্টিকুলার স্টেটকে এনার্জি সেম রেখে যত রকম ভাবে সাজানো যায়, সেই প্রত্যেকটা সাজানো স্টেট তারা হচ্ছে এক একটা কনফিগারেশন দেয়, তার মানে এক একটা ওয়েভ ফাংশন দেয়। তার মানে প্রত্যেকটা কনফিগারেশন আলাদা আলাদা, মানে প্রত্যেকটা ওয়েভ ফাংশন আলাদা আলাদা, বাট তাদের এনার্জি সেম। যত রকম ভাবে কোন একটা পার্টিকুলার স্টেটকে সাজানো যায় কিপিং দ্য এনার্জি সেম, সেই স্টেটটাকে বলা হয় তত ফোল্ড ডিজেনারেট। যেমন এই পার্টিকুলার কেসে দিস স্টেট ইজ টু-ফোল্ড ডিজেনারেট এইটা। আর যদি এরকম হতো, if psi1 not equals to psi2 and e1 not equals to e2, তাহলে তারা নন ডিজেনারেট। তাহলে দেন psi1 and psi2 are non-degenerate state. তোমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়া হয়ে গেছে? সিএফটি পড়েছো? ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়েছো? তাই না, সবাই পড়েছো কিনা। আচ্ছা দেখো, ক্রিস্টাল ফিল্ড থিওরিতে কি হয় যে তোমাদের হচ্ছে T2G আর ইজি হয়, তাই না? তাহলে হচ্ছে তোমার এরকম গ্যাস ফেজে এরকম 5টা ডি অরবিটাল থাকে, যেটা 5টাই লিখেছি তো, যেটা হচ্ছে গিয়ে ওই তোমার লিগ্যান্ডের প্রেজেন্সে জেড আউট জেড ইন এই সমস্ত হয়ে টয়ে মানে কোনোভাবে আর কি অক্টাহেড্রাল স্প্লিটিং যেটা হয় সেটা হচ্ছে এরকম হয়, সেটা হচ্ছে এইটা হয় এইভাবে। তাহলে এইটা কি, এটাকে তুমি T2G বলছো। এই টি ফর কি? টি ফর হচ্ছে ট্রিপলি ডিজেনারেট। তার মানে এবার যদি তোমার এখানে মানে তোমার মানে 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 অবশ্য এইভাবে বল, মানে ধরো আমার D1 সিস্টেম আছে, আমি না খুব র্যান্ডামলি বলছি, হ্যাঁ আমি অত ভেবে এখন বলছি না, অত সময়ও নেই। D1 সিস্টেম, তাহলে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনটাকে তুমি কোথায় রাখতে পারো? তুমি এইখানে রাখতে পারো। একটা ইলেকট্রনকে তুমি হচ্ছে গিয়ে এইখানে রাখতে পারো, আবার একটা ইলেকট্রনকে তুমি হচ্ছে গিয়ে এইখানে রাখতে পারো। এবার এই তিনটে স্টেটের তো সেম এনার্জি, তো সেম, সে কত করে হয় জানো? -6 dq0 করে হয় না, নাকি -4 dq0 করে কি একটা হয়, যাই হোক এনার্জি তো সেম। এই তিনটে তো ডিজেনারেট। তাহলে দেখো তুমি এনার্জি সেম রেখে তুমি D1 এর জন্য তিনটে কনফিগারেশন পেলে, এইটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে এর তোমার হচ্ছে টার্ম সিম্বল কি হবে? টার্ম সিম্বল লেখো না, ক্যাপিটাল টি দিয়ে লেখো, তারপরে তো বাকি যা হয় হয়। একটা আনপেয়ার ইলেকট্রন আছে মানে মাল্টিপ্লিসিটি 2 হবে, আর এখানে হচ্ছে গিয়ে কি জানো হয়, এটা মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা মনে হয় 1 হয়, আর হচ্ছে মনে হয় এটা মনে হয় হচ্ছে জিরাডে সিমেট্রি হয়, মনে বলে জি হয়, এরকম কিছু একটা হয়। মানে এইগুলো আমি বাকিগুলো আমি ভুলে গেছি, কিন্তু আসল কথা হচ্ছে যে এরকম হয়, মানে ক্যাপিটাল টিটা হয়। ক্যাপিটাল টি মানে কি? ট্রিপল ফোল্ড ডিজেনারেট। তার মানে তুমি এনার্জিটাকে সেম রেখে কত রকম ভাবে তুমি এই কনফিগারেশনটাকে সাজাতে পারছো, কিন্তু এদের প্রত্যেকের ওয়েভ ফাংশন কিন্তু আলাদা আলাদা। এই যে এর ওয়েভ ফাংশনটা কি হবে? এর ওয়েভ ফাংশন ধরো এটা, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে DXY, তারপরে DXZ,
ডিওয়াইজেড এইভাবে আছে তো। তাহলে এটা ধরো এটা নিচেরটা হচ্ছে ডিওয়াইজেড, তাহলে এটার ওয়েভ ফাংশনটা হবে কিন্তু ডিওয়াইজেড এর ওয়েভ ফাংশন, ধরো আমি কথার কথা বলছি। তারপরটা ওয়েভ ফাংশনটা হচ্ছে ডিএক্সজেড এর ওয়েভ ফাংশন, তারপরটার ক্ষেত্রে ডিএক্সওয়াই এর ওয়েভ ফাংশন। তাহলে ওয়েভ ফাংশন গুলো সব আলাদা আলাদা, মানে ফাংশনাল ফর্ম গুলো আলাদা আলাদা, কিন্তু এনার্জি গুলো সেম। তাহলে এটা হচ্ছে ট্রিপল ফোল্ড ডিজেনারেট। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এরকম ভাবে হবে এটা। তাহলে এরকম ভাবে যদি এন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন থাকে যাদের এনার্জি সেম, তাহলে তাদেরকে বলা হবে এন ফোল্ড ডিজেনারেট স্টেট। তাহলে তাহলে এখানে জাস্ট ওই কথাটা লিখে দিই যে ইফ there is n linearly dependent functions having the same energy, it is said to be a n-fold degenerate state। এটা হচ্ছে ব্যাপার। আর এই যেমন এক্সাম্পল না, এটা তো একটু কঠিন এক্সাম্পল দিলাম, কিন্তু আরো সোজা এক্সাম্পল তোমরা চোখের সামনে সবসময় দেখতে পাও। যেমন কি, যেমন হচ্ছে পি অরবিটাল, মানে পি অরবিটাল মানে ধরো 2px 2py 2py 2pz, এরা হচ্ছে গিয়ে এদের ওয়েভ ফাংশন আলাদা আলাদা, বাট প্রত্যেকের এনার্জি সেম। তাহলে তারা হচ্ছে, এরা হচ্ছে থ্রিফোল্ড ডিজেনারেট এটা। তারপরে তোমার এটা মানে এটা হচ্ছে গিয়ে পি অরবিটালের জন্য। ডি অরবিটাল, থ্রি ডি অরবিটাল ধরো ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, মানে গ্যাস ফেজে আর কি, মানে এটার কথা বলতে চাইছি। তারপরে হচ্ছে গিয়ে 3d এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে 3d জেড স্কোয়ার। এরা হচ্ছে মানে বেসিক্যালি গ্যাস ফেজে বা ভ্যাকুয়ামে, মানে তোমার ক্রিস্টাল ফিল্ড হওয়ার আগে, মানে তোমার কোন রকম ফিল্ড দেওয়া লিগ্যান্ড অ্যাপ্রোচ করার আগে আর কি, তারা হচ্ছে 5-fold ডিজেনারেট। এটা। আর যদি আফটার সিএফটি, মানে এটা যদি সিএফটির পরে মানে অক্টাহেড্রাল স্প্লিটিং, তার জন্য এটা হচ্ছে এরকম ভাবে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে নেক্সট দিন আমরা হচ্ছে ওই এতে চলে যাবো, পস্টুলেট 2 তে চলে যাবো, এবং সেখান থেকে ওই আর কি মানে আরো ডিজেনারেসি নিয়ে আরো পরে কথা বলার অনেক সুযোগ আসবে। আপাতত ডিজেনারেসিটা জাস্ট ইন্ট্রোডিউস করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার আর কি। দাঁড়াও একটুখানি ধরে থাক। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আমি দেখতে নিলাম কিছু মিস করে যাচ্ছে কিনা, না কিছু মিস করছে। তাহলে এই হচ্ছে ডিজেনারেসি অ্যান্ড অল। তাহলে নেক্সট দিন আমরা পস্টুলেট এতে চলে যাবো, পস্টুলেট 2 তে চলে যাবো। ঠিক আছে, তাহলে আজকে রেখে দিচ্ছি।